লোকসভা ইলেকশন 2024 এর রেজাল্ট বেরোনোর পরবর্তীকালে যেসব সেক্টরগুলো দুর্দান্তভাবে দৌড়তে চলেছে অলরেডি তার হিন্টস কিন্তু আমরা ওপর থেকে পেয়ে গেলাম। এবং সেটা ঘটনা হলো গতকাল বাজার বন্ধ হওয়ার পরবর্তীকালে কিন্তু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কিন্তু বেশ বড় একটা হিন্টস ছিল এবং ওনার যে স্ট্রেট বক্তব্য উনি বলেছেন তার মধ্যে উনি একটা ঘটনা বলেছেন, ইন্ডিয়ান স্টক মার্কেট উইল ব্রেক রেকর্ডস অন 4th জুন, অর্থাৎ 4th জুনে এবং পরবর্তীকালে কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেট বিরাটভাবে ব্রেক করতে চলেছে, বিশাল ইম্প্রুভমেন্ট হতে চলেছে। এবং আমরা এর আগেও অমিত শাহর কথা শুনেছিলাম এবং উনি যেখানে বক্তব্য বলেছেন নরেন্দ্র মোদী বাজার বন্ধ হওয়ার ফলে এর এফেক্টটা আজকে আমরা দেখতে পারবো। তো ঘটনা হচ্ছে, প্রথম ঘটনা উনি যেটা বলেছে যে ওনারা যে টার্গেট রেখেছে সেটা হচ্ছে কমন পিপল, সাধারণ মানুষরা কিন্তু স্টক মার্কেটে আকৃষ্ট বেশি হচ্ছে, ইনভেস্টমেন্ট বেশি করছে, ফলে আমাদের কাজ হবে ইকোনমিটাকে আরো বেটার করা এবং ওদের ইনভেস্টমেন্ট যতটা বাড়বে অটোমেটিক্যালি আমাদের ইকোনমিকে ততগুণ উন্নতি হবে। তো আমরা আমাদের দিক থেকে ইকোনমিটাকে রিফর্মস করার চেষ্টা করব এবং এন্টারপ্রেনিয়রশিপ যেটাকে বলা হয় এন্টারপ্রেনিয়রশিপ পলিসিস, সেগুলো আমরা কিন্তু পাওয়ারফুল করব। এই ব্যাপারটা উনি হিন্টস দিয়েছেন। উনি আরেকটা কথা গুরুত্বপূর্ণ বলেছেন, সেটা হচ্ছে যে যেটা নিউজে এসছে, আমি টোটালি নিউজের কথা বলছি, আমি কোনো রাজনৈতিক ব্যাপারে বক্তব্য নয়। পিএম মোদি হেলস ব্যাংকিং সেক্টর অ্যাজ এ নেট প্রফিট ক্রসেস 3 লাখ crores ফর দ্য ফার্স্ট টাইম। মানে প্রথম এটা একটা বিরাট বড় একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর 3 লক্ষ কোটি তার নেট প্রফিট কিন্তু ছাপিয়ে গেল। এটা একটা বিরাট বড়। এই রিফর্মসটা হওয়ার সময় উনি একথা বলেছিলেন কংগ্রেসের সময়, যেখানে টোটাল ব্যাংকিং সেক্টরে শুধু এনপিএতে ভুগছিল, প্রায় একেবারে যাকে রুগ্ন শিল্প হয়ে গেছিল, সেটাকে কিন্তু ওনাদের এই আগামী বিগত 10 বছরের মধ্যে ওনারা রিফর্মস করেছে, ব্যাড ব্যাংকস তৈরি করে দিয়েছে এবং এনসিএলটি তৈরি করেছে, রিকভারি করার জন্য সেল তৈরি করেছে এবং এই সব কারণের জন্য আমরা দেখতে পেয়েছি বিশাল ইমপ্রুভমেন্ট হতে। এবং প্রাইভেট সেক্টরে যে ব্যাংকগুলোর কথা নিয়ে আজকে বলবো, যে সেক্টরটা নিয়ে, সেই সেক্টর বলার আগে আমি সৌম্য সবাইকে স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টরের পক্ষ। যারা তোমার নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, পুরনো যারা রয়েছে তাদের অজস্র লাইক কমেন্ট শেয়ার, তাদেরকে অজস্র ধন্যবাদ। মুহূর্তে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলার সেটা হচ্ছে, আমি এর আগে এই 4th জুনে ইলেকশন রেজাল্ট বেরোবে তার ঘটনা নিয়ে, তার আগের ব্যাপারগুলোকে নিয়ে সেটা আমি বলেছি, সেখানে সেক্টর কোন কোন বাড়তে পারে সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি। তারপরে আমি কভার করেছি ইনফ্রাস্ট্রাকচার সেক্টরটাকে, ডিফেন্স সেক্টরটাকে, রিনিউয়েবল সেক্টরটাকে। গতকাল আমি যেটা নিয়ে বলেছি সেটা হচ্ছে দুটো সেক্টর, এফএমসিজি সেক্টর নিয়ে কথা বলে নিয়েছি। এবারে আজকে যে সেক্টরটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর। এই সেক্টরটাকে আজকে গতকাল রাত্রেই আমরা যে পজিটিভ খবরটা পেলাম মানে খুব দুর্দান্ত ইন্টারেস্টিং, সেটা হচ্ছে নেট প্রফিট ব্যাংকের, প্রাইভেট ব্যাংকগুলো 3 লক্ষ কোটি টাকা কিন্তু ছাড়িয়ে গেছে। এটা একটা কিন্তু বিরাট বড় পজিটিভ সাইন, অর্থাৎ আগামী দিনে এই ব্যাংকগুলো বিরাট ইম্প্রুভমেন্ট করবে। অথচ তুমি লক্ষ্য করে দেখো বিগত 1.5-2 বছরের বেশি সময় ধরে কিন্তু টোটাল ইন্ডিয়ান ব্যাংকিং সেক্টর কিন্তু একেবারে ফ্ল্যাট মুভমেন্ট করছে। তুমি এইচডিএফসি ব্যাংক, যাকে প্রাইভেট ব্যাংকের সেরা বলা হয়, সেটা তুমি দেখো, কিংবা মনে করো আইসিআইসিআই ব্যাংক, কিংবা স্মল ব্যাংকের মধ্যে আইডিএফসি ফার্স্ট ব্যাংক অথবা অন্যান্য ন্যাশনাল ব্যাংকগুলো বা অন্যান্যগুলোর ক্ষেত্রে ন্যাশনাল ব্যাংকে কিছুটা ইম্প্রুভমেন্ট হলো, প্রাইভেট সব ব্যাংকগুলো পুরো ফ্ল্যাট মুভমেন্ট। এই ঘটনাটার থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে স্পষ্টভাবে যে ইন্ডিয়ান ইকোনমি ব্যাকবোন হচ্ছে ব্যাংকিং সেক্টর, অথচ ব্যাংকিং সেক্টরের ইম্প্রুভমেন্ট এখনো তেমনভাবে হয়ে উঠতে পারেনি এবং এটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার এবং এটা একটা বড় স্কোপ তৈরি। যে ব্যাংকিং সেক্টরের স্টকগুলো দিকে যাব, প্রথম যে স্টকটার কথা নিয়ে বলতে যাব তার মুহূর্তে উনি সেটা বলার আগে যে ছোট ছোট কিছু প্যারামিটার থাকে ব্যাংকিং সেক্টরে, সেটাও আমরা একটু দেখে নেব। দেখে নেওয়ার পরে আমরা চলে আসবো, সেটা হচ্ছে কোন কোন ব্যাংকে আমি এই মুহূর্তে মনে করে নিচ্ছি খুব ইন্টারেস্টিং জায়গা। তো আসা যাক, পিএম মোদি ব্যাংকিং সেক্টর নিয়ে বলছে এবং তার পরবর্তীকালে কিন্তু আমরা দেখতে পারবো ঘটনা হচ্ছে যে ভারতের ব্যাংকিং সেক্টর নেট মুনাফা 3 লক্ষ কোটি ছাড়িয়েছে, যার সেক্ষেত্রে প্রশংসা করেছে এবং বক্তব্য যেটা সেটা রেখেছে যে এর ফলে পরবর্তীকালে কিন্তু আগামী দিন আসছে সেখানে কিন্তু প্রচুর ইম্প্রুভমেন্ট হতে চলেছে। সেক্ষেত্রে বিগত সময়ের কথা নিয়ে বলেছে এবং তার পরবর্তীকালে নেট সেক্টর ইম্প্রুভমেন্ট হয়েছে এবং এই বক্তব্য নিয়ে ডিটেলস রাখা হয়েছে। ফলে এক্সপেক্ট করা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে যে ইম্প্রুভমেন্টগুলো হয়েছে, যার ফলে যেটা ছিল গত বছরে আমরা দেখেছিলাম তার তুলনায় কিন্তু 2.2 লাখ crores সেখান থেকে বেড়ে 3.1 লাখ crores হলো এই বছরে এবং এটা একটা বিরাট বড় সুবিধা। এবং সরকারি ব্যাংকগুলোর মুনাফা প্রফিট ছিল 1.4 লাখ crores, যেটা আগের বছরের তুলনায় 34% বেশি। অর্থাৎ ব্যাংকিং সেক্টর কিন্তু উঠে পড়ে শুরু করে দিয়েছে কাজ।
এ সম্পর্কে যদি দেখা যায় উনি যে বক্তব্যটা রেখেছিলেন সেখানেও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে একটাই বক্তব্য, সেটা হচ্ছে কোনো রকম কোনো রাজনৈতিক দলের কথা নিয়ে বলছি না, যেটা বক্তব্য সেটা হচ্ছে ওনার বক্তব্য, উনি যেটা বলেছেন সেই হিসেবে। এবং তার থেকেও বড় কথা, ব্যাংকিং সেক্টরে যে প্রফিটটা হয়েছে সেটা কিন্তু পুরো পরিষ্কার প্রফিট, সেখানে কোনো ব্যাপার নেই, সেখানে কোনো রাজনৈতিক দলের গল্প নেই। বক্তব্য ফিসক্যাল ইয়ার 2023-তে ব্যাংকিং সেক্টর অ্যাচিভ করেছে 3 লাখ ক্রোডস, এবং এটা 10 বছরের মধ্যে একটা রেকর্ড। প্রথম যে ব্যাংকের সেক্টরটার পার্টিকুলার ব্যাংকের দিকে যাব, সেই ব্যাংকটা কিন্তু মাল্টিব্যাগার ব্যাংক এবং লার্জ ক্যাপ ব্যাংক, এবং অলরেডি 27,000% রিটার্ন দিয়ে দিয়েছে, এবং 5 বছর রিটার্ন দিয়েছে অ্যাপ্রক্সিমেট মাত্র 162%, এবং 1 বছর রিটার্ন তুমি যদি দেখো দেখবে মাত্র 19% রিটার্ন দিয়েছে। অর্থাৎ যেটা বলছিলাম, ফ্ল্যাট মুভমেন্ট চলছে বিগত 5 বছর ধরেই, খুব বেশি ইমপ্রুভমেন্ট নেই। অথচ প্রথম 1.5-2 বছরের মধ্যে কিন্তু ইমপ্রুভমেন্টটা ভালো হয়েছিল, কিন্তু তার পরবর্তীকালে ফ্ল্যাট মুভমেন্ট চলে আসে, এবং সেই জন্য অথচ আমরা যদি দেখি প্রফিট মার্জিন ভালো রয়েছে এটসেট্রা, সমস্ত কিছু আমরা দেখেছি, যেটা ব্যাংকিং ব্যবসাটাও খারাপ চলছে না, যথেষ্ট ভালোই রয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটার নাম কি আছে, আইসিআইসিআই ব্যাংক। বেসিক্যালি এখানে দুটো ব্যাংকই প্রেফার করা যায়, একটা ফার্স্ট ওয়ান হচ্ছে এইচডিএফসি ব্যাংক, সেকেন্ড ওয়ান হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। তো আজকে আসা যাক, আমরা আইসিআইসিআই ব্যাংক কভার করব। আমরা এখানে যে অ্যাপসটা নেব, যে ওয়েবসাইটটা নেব বন্ধুরা, সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা কিন্তু স্ক্রিনার থেকে খুব বেশি কিছু এখানে এক্সপেক্ট করবো না, আমরা স্ক্রিনারের মধ্যে সব কিছু পাওয়া যায় না। আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে ফিনোলজি টিকার, অর্থাৎ আমরা যখন এখানে লিখবে তোমরা, তখন কিন্তু সিধা লিখবে ফিনোলজি টিকার বলে। এখানে টিকার টেপ থেকে আমরা কিন্তু কিছুটা ভ্যালু এক্সট্রা ইনফরমেশন পাবো। এখানে যে সমস্ত ভ্যালুগুলোকে আমরা কাউন্ট করব সেগুলো একটু আলাদা রকম ভ্যালু, সেগুলোকে সামান্য কিছু পরিমাণ বলে দেওয়াটা দরকার রয়েছে। যেরকম মনে করো নাও কাসা রেশিও, কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টের পরিমাণ, একে বলা হয় সবচেয়ে সস্তায় সবচেয়ে বেশি পরিমাণে যে বস্তুটা মানে দরকার একটা ব্যাংকের জন্য, সেটাকে হচ্ছে কাসা। তো এই কাসার ব্যাপারটা কী জিনিস, যখন প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রে একটা লিকুইডিটির ব্যাপার থাকে, প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রে একটা কারেন্ট অ্যাকাউন্ট যত এই কাসা ব্যাপারটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট। অর্থাৎ এইটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো ব্যাংকই কোনো ইন্টারেস্ট দেয় না, অর্থাৎ ব্যাংকের জন্য এটা কিন্তু হচ্ছে অলমোস্ট যাকে বলা হয়, এবং সেভিংস অ্যাকাউন্টে মাত্র 3% ইন্টারেস্ট দিতে হচ্ছে ব্যাংকে। অথচ এই টোটাল টাকাটাকে লাগিয়ে সে কিন্তু ব্যাংক কিন্তু বড় ব্যবসা করছে লোন থেকে। যেরকম মনে করো নাও, যদি এই সিচুয়েশনে কোনো ব্যাংকের ক্ষেত্রে 100 টাকা কাসা থেকে পেয়ে থাকে, কাসা কথার অর্থ কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস, যেসব এই জন্য কোম্পানি ব্যাংকগুলো কী করে, সবসময় কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্টগুলো বাড়ানোর জন্য চেষ্টা করে। এই জন্য তারা সেভিংস অ্যাকাউন্ট ইন্টারেস্ট রেটটাও অনেক বেশি দেয়, 6%, 7%। আমরা কোটাক মাহিন্দ্রা ব্যাংকে দেখেছিলাম 6% সেভিংস অ্যাকাউন্ট ইন্টারেস্ট দিচ্ছিল। ফলে কোটাক মাহিন্দ্রা সবচেয়ে বেশি কাসার রেশিও তৈরি করে ফেলেছিল। এছাড়া আমরা ছোটো ছোটো সব ব্যাংকগুলো, সেগুলো দেখি আমরা কাসা বাড়ানোর জন্য তারা কী করে, এই ধরনের সুবিধাগুলো দেয়। অর্থাৎ এইভাবে তুমি মনে করে নাও ব্যাংকগুলো জোগাড় করতে পারলো 100 টাকা, তো এই 100 টাকা থেকে ব্যাংকে সুদ দিতে হচ্ছে, যদি তুমি টোটালটাই কারেন্ট থেকে জোগাড় করো, তার মানে তোমাকে 1 টাকাও কিছু দিতে হচ্ছে না। আর এর মধ্যে এটা যদি টোটালটাই সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকাটা জোগাড় হয়ে থাকে, তাহলে তোমাকে 3%, 4%, 5% মতো মোটামুটি দিতে হচ্ছে। তো আমি যদি ধরে নিই এক্ষেত্রে ব্যাংকে ক্ষেত্রে অন অ্যান অ্যাভারেজ যদি আমি ধরে নিই যে 100 টাকা থেকে অ্যাভারেজে 3% মানে 3 টাকা তাকে দিতে হচ্ছে ব্যাংকে, অথচ এটা যখন লোনে খাটাচ্ছে 100 টাকাটা, ব্যাংক সেখান থেকে পাচ্ছে 12 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 14 টাকা হচ্ছে। তার মানে এইখান থেকে 9 টাকা কিন্তু ব্যাংকের লাভ থাকছে। কিন্তু যদি এই 100 টাকাটা ফিক্সড রাখা হতো, তাহলে ব্যাংকে অন্তত 6-7% দিতে হতো। ফলে এইটা যদি 3% না হয় 6 হতো বা 8 হতো, তাহলে কিন্তু ব্যাংকের প্রফিটেবিলিটি অনেক কমে যেত, অর্থাৎ 9 আর থাকতো না, 6 চলে আসতো। তো এই জন্য একে বলা হয় খুব সস্তায় এই টাকাটা পাওয়া। তো এই জন্য সমস্ত ব্যাংকের নজর থাকে কাসার দিকে। তাহলে আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কাসা রেশিও যার যত বেশি থাকবে, তাকে সেই ব্যাংকে তত ভালো রয়েছে। আমরা আরেকটা জিনিস জানবো, সেটা জানার সময় আগে দেখে নিই। আজকে এমন চলে এলাম আইসিআইসিআই ব্যাংকের সিচুয়েশনে। এবারে এদের যে সিচুয়েশনে আমরা দেখব কাসা পার্সেন্টেজ কেমন রয়েছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো আসা যাক, যেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাসা রেশিও হচ্ছে
5.84, এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার রয়েছে এই ব্যাংকটার ক্ষেত্রে। অন্যান্য ব্যাংকের তুলনায় যদি কম্প্যারিজন করে দেখো, দেখবে তুলনামূলকভাবে কম রয়েছে, এটা কিন্তু একটা বড় পজিটিভ ব্যাপার। সেকেন্ড ওয়ান আমরা জানবো, সেটা হচ্ছে এখানের মধ্যে তোমার ডিটেলস প্রত্যেকটা পার্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। তুমি যদি এখান থেকে জানতে পারবে ডিটেলস, ব্যাংকিং সেক্টরগুলো সম্পর্কে কোনো জানতে গেলে তোমরা কিন্তু এই টিকার টেপে দেখতে পারো, টিকার টেপ ফিনোলজি, তার মধ্যে ডিটেলস প্রত্যেকটা পার্টস পাই দেওয়া আছে। আমরা এখানে যদি আসি, নেক্সট আমরা দেখে নিতে পারবো এখান থেকে কাসা যেরকম পেয়ে যাব, সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে পেয়ে যাব কস্ট অফ ইনভেস্টমেন্ট। এই কাসার দেখার পরে সেকেন্ড আমরা জিনিস দেখার, সেটা হচ্ছে একটা ব্যাংকের ইনভেস্টমেন্ট যে করছে তার থেকে তার খরচ খরচা কেমন হচ্ছে। অর্থাৎ এই সিচুয়েশনে আমি যদি দেখে নিই কস্ট অফ ইনভেস্টমেন্ট এখানে দেওয়া দেয় এরা, কস্ট অফ লায়াবিলিটিস, কস্ট অফ ইনভেস্টমেন্ট, অ্যাডভান্স গ্রোথ, প্রত্যেকটা পার্টি দেওয়া রয়েছে। আমরা যদি দেখে নিই এই অবস্থাতে এই ব্যাংকটার ক্ষেত্রে রিটার্ন অন ইকুইটি প্রতি বছরে বছরে ইমপ্রুভমেন্ট হয়ে চলেছে। আমরা যদি দেখে নিই রিটার্ন অন অ্যাসেট ফ্যান্টাস্টিক রয়েছে, এবং নেট এনপিএ সবসময় যত কম হয় এনপিএ তত ভালো। একটা লোন নিয়েছে একজন এবং সে লোনটা শোধ করতে পারছে না, এবং যত সময় যাচ্ছে এটা আস্তে আস্তে কিন্তু নন পারফর্মিং অ্যাসেটে কনভার্ট হয়ে যাচ্ছে। নন পারফর্মিং অ্যাসেটস বলতে ব্যাংক এক্সপেক্ট করছে এর কাছ থেকে আর সেটা পাওয়া যাবে না, এবং সেই অনুযায়ী প্রভিশন করতে হচ্ছে। ফলে যখনই প্রভিশন করা হচ্ছে ততই কিন্তু ব্যাংকের প্রফিট থেকে প্রভিশনটা করতে হচ্ছে, ফলে প্রফিটটা কমে যাচ্ছে। এই মুহূর্তে এদের যে নেট প্রফিট সেটা হচ্ছে নেট এনপিএ পরিমাণ 0.51। আর যদি আমরা দেখে নিই নেট ইন্টারেস্ট মার্জিন, অর্থাৎ তুমি যে টাকাটা পেয়েছো, অর্থাৎ একটা ব্যাংকের ক্ষেত্রে একটা হচ্ছে অ্যাসেটস এবং লাইবিলিটি, একটা হচ্ছে অ্যাসেট সাইড, একটা হচ্ছে লাইবিলিটি সাইড। অ্যাসেট সাইড আমরা কি, লাইবিলিটি সাইড কি, আমরা একটু বুঝে নিতে হবে। লাইবিলিটি সাইড বলতে বোঝা যাচ্ছে যে ব্যাংকের ক্ষেত্রে তোমার কাছ থেকে তুমি যখন ব্যাংকে ফিক্সড করছো, তুমি ব্যাংকে সেভিংস করছো, তখন ব্যাংকে তোমাকে সুদ দিতে হচ্ছে। এই সুদটা ব্যাংকের কাছে কিন্তু লায়াবিলিটি, অর্থাৎ তোমাকে সুদ দিতে হবে। অপরপক্ষে তুমি যখন লোন নিচ্ছ তখন লোনের যে ইন্টারেস্টটা হচ্ছে সেটা কিন্তু ব্যাংকের কাছে একটা অ্যাসেট, কারণ এটা তাদের প্রফিটটা বাড়িয়ে দিচ্ছে। ফলে এই যে অ্যাসেট থেকে লায়াবিলিটিটা এটা যখন মাইনাস করছি তখন আমাদের কিন্তু নেট ইন্টারেস্ট ইনকাম পাচ্ছি। ভালো কথা, নেট ইন্টারেস্ট ইনকাম বলতে আমি এই মুহূর্তে টোটাল কত টাকা আয় করলাম, কত টাকা খরচ করলাম, মাইনাস হচ্ছে নেট ইন্টারেস্ট ইনকাম, অর্থাৎ NII, নেট ইন্টারেস্ট ইনকাম। এইবার যখন আমি নেট ইন্টারেস্ট মার্জিন হচ্ছে টোটাল তোমার সমস্ত যে ইন্টারেস্ট তুমি কতটা পাচ্ছ, তোমার অ্যাসেট রয়েছে যেটা তুমি নেট ইন্টারেস্ট ইনকাম থেকে যে অ্যাসেট পাচ্ছ ডিভাইড বাই করছো টোটাল অ্যাসেট তোমার কি রয়েছে তার। এটা যত বেশি হবে আলটিমেটলি একটা ব্যাংকের পক্ষে তত ইমপ্রুভমেন্ট হবে। যে লক্ষ্য করে দেখো 3 ছিল, আস্তে 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 ইমপ্রুভমেন্ট হয়ে এখন 4.14 চলে গেছে। তো এটা একটা বিরাট বড় পজিটিভ ব্যাপার বলে মনে হচ্ছে। তো নেক্সট আমি চলে আসবো যেটা, সেটা হচ্ছে কার। সবসময় জানবে একটা ঘটনা, প্রতিটা ক্যাপিটাল কার হচ্ছে 18.34। প্রত্যেকটা ক্যাপিটাল যে কোনো অর্গানাইজেশনে ভীষণভাবে প্রয়োজন পড়ে। এবার একটা ব্যাংক তার যে অর্গানাইজেশন, সে অর্গানাইজেশনে তার যে পরিমাণ ক্যাপিটালটা রয়েছে সেই ক্যাপিটালটা যত বেশি হবে তত ব্যাংক আবার নতুন করে লোন দিতে পারবে। এই ক্যাপিটালটা কী করে তৈরি হচ্ছে, ধরো তুমি এক জায়গায় তুমি টাকা জমা করছো, তোমার কাসাতে প্রচুর বেশি, কাসা বেশি হওয়ার মানে ব্যাংকের কাছে অ্যাসেটের পরিমাণ তার পরিমাণটা বেশি, যেসব অ্যাসেটগুলো থেকে তোমার খরচ খরচা কম, মানে কস্ট অফ ইনভেস্টমেন্ট খুব কম যেটা, তো সেইগুলো বেশি। অথচ এফডি যদি করো বা ওখানে যদি ফিক্সড ডিপোজিট রাখো, এমআইএস করে রাখো, সেগুলো কিন্তু কস্ট অফ ইনভেস্টমেন্ট বেশি, কারণ সেখানে বেশি ব্যাংকে দিতে হচ্ছে সুদ। তো এখানে যত তোমার ক্যাপিটালটা বাড়বে তত কিন্তু তোমার ইমপ্রুভমেন্টটা হবে। যত ক্যাপিটাল বেশি থাকবে মানে তুমি আবার লোন দিতে পারবে, ফলে একটা সার্কেল তৈরি হয়ে যাবে যে তুমি তোমার ক্যাপিটাল বাড়ছে কাসা থেকে এবং সেটাকে তুমি দিচ্ছ লোনে, কাজে লাগাচ্ছ এবং লোনটা রিকভারি হয়ে উঠে আসছে, ফলে তোমার ক্যাপিটালটা বাড়তে থাকবে। অপরপক্ষে ক্যাপিটাল যদি কমতে থাকে তখন তুমি লোন দিতে পারবে না, মানে আলটিমেটলি আস্তে আস্তে সিক থেকে উইক ব্যাংকে পরিণত হয়ে যাবে। তো ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও মোটামুটি যে স্ট্যান্ডার্ড থাকে সেই অনুযায়ী 10 to 12.25 হচ্ছে মোর দ্যান সাফিসিয়েন্ট, সেখানে 18.34 ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও। তো ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওকে যদি ছোটো করে ক্যালকুলেশন করার জন্য বলি তাহলে এখানে কিন্তু কিছু অ্যাসেটসকে কথা বলা হয়, যেরকম T1 অ্যাসেটস থাকে প্লাস T2 অ্যাসেটস থাকে। তো টার্ম বেসেল 3 নর্মস অনুযায়ী আমরা যদি দেখে নিই সেখানে আমরা দেখতে পারবো
একটাকে আমরা বলছি টায়ার 1 ক্যাপিটাল, একটাকে বলছি টায়ার 2 ক্যাপিটাল। এবার এই টায়ার 1 ক্যাপিটাল বলতে কিছু আইডেন্টিফাই করা আছে, এই ধরনের ক্যাপিটালগুলোকে আমরা বলতে পারি, এবং টায়ার 2 ক্যাপিটাল বলতেও কিছু আইডেন্টিফিকেশন করা রয়েছে। এবারে ডিভাইডেড বাই করছি রিস্ক ওয়েটেড অ্যাসেটস দিয়ে। তো এখানে সময়টা খুব কম রয়েছে, ডিটেলসটা বলতে পারা যাচ্ছে না। ঘটনা যেটা সেটা হচ্ছে কিছু আইডেন্টিফাই করা আছে যেগুলো রিস্ক অনুযায়ী, যেমন মনে করে নাও, জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, যেগুলোতে গভর্নমেন্ট বন্ডস তার রিস্ক কিন্তু খুব কম, তো এইগুলোতে গ্যারান্টেড পাওয়া যাবে। আবার পার্সোনাল লোন যেগুলোতে কোনো রকমভাবে আনসিকিউর্ড লোন বলে, তুমি কিছু না রেখেই লোনগুলো নিয়েছো, এবার সেখানে রিস্কটা কিন্তু খুব বেশি হয়ে যায়। তো এই রিস্ক ওয়েটেড অ্যাসেটসগুলো ক্যালকুলেশন করা হয় এর বেসিসে। তো এছাড়া কী কী হিসেব হয় সেটা আমি পরে বলবো। ইমিডিয়েটলি জানার কথা সেটা হচ্ছে যদি 10.5 হচ্ছে নর্মাল, আমরা যেটা বলছিলাম বেসিল 3 নিয়ম অনুযায়ী, ব্যাঙ্কিং রুলস এবং রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী 10.5 হচ্ছে মোর দ্যান সাফিসিয়েন্ট। চলে আসছি নেক্সট পয়েন্ট, যেটা জানার ছিল সেটা হচ্ছে অ্যাডভান্স গ্রোথ, অর্থাৎ যে পরিমাণ লোন নিচ্ছে, লোন দান করছে, যে লোন পরিমাণ দিয়ে তো ধরা হয়, যদি লোনের অ্যাডভান্স গ্রোথটা কম থাকে সেক্ষেত্রে কিন্তু সেই সব কোম্পানিগুলো, সেই সব ব্যাঙ্কগুলো কিন্তু উঠতে পারে না বেশি। সেক্ষেত্রে এর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো অ্যাডভান্স গ্রোথ রয়েছে 18.70। যদি আমি অন্য ব্যাঙ্কের সঙ্গে একটু কম্পেয়ার করার চেষ্টা করি, এখানে বন্ধুরা ছোটো একটু কম্প্যারিজন করা খুব দরকার হয়ে পড়েছে, সেটা আমি ছোটো করে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমাদের বন্ধন ব্যাংকের সঙ্গে একটু কম্প্যারিজন করা দরকার আছে এই সিচুয়েশনে। আমাদের এখানে বন্ধন ব্যাংকে আমি যদি কম্প্যারিজন করে নিই, এইখানে নেট এনপিএ হচ্ছে 1.17, মানে এনপিএর পরিমাণ কতটা বেড়ে গেছে। তুমি যদি অনেকে জিজ্ঞেস করছিলো বন্ধন ব্যাংক সম্পর্কে, তো সেখানে একটু বলা দরকার হচ্ছে এই হচ্ছে এদের নেট এনপিএ সিচুয়েশন দাঁড়িয়েছে। এবং যেটা এনআইএম কমতে কমতে দেখো কোথায় নেমে গেছে, 8.1 ছিল ওদের নেট ইন্টারেস্ট মার্জিন, মানে এটা হচ্ছে ব্যাংকের মুনাফা, কমতে 7 থেকে 6 থেকে 6.5 6.37 কন্টিনিউয়াসলি ডাউনগ্রেডেড চলেছে। এবং যদি তুমি এদের যদি অ্যাডভান্স গ্রোথ দেখো 11.47 রয়েছে, যথেষ্ট কম রয়ে গেছে। অর্থাৎ এরা লোন ডিসবার্সমেন্ট কিন্তু ভালো, যে ওদের যে এক্সপেন্সেস হচ্ছে সেগুলো কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। এবং তুমি জাস্ট কম্প্যারিজন যদি করার চেষ্টা করো, সেখানেও বুঝতে পারবে যে রিটার্ন অন ইকুইটি সেখানেও খুব একটা ভালো নেই। আমরা যদি কম্পেয়ার করার চেষ্টা করি অন্য অন্য ব্যাঙ্কগুলোর সঙ্গে, যেরকম ধরে নাও এই মুহূর্তে রিটার্ন অন ইকুইটি দিচ্ছে 11.88, আর যদি দেখি ক্যাপিটাল এডিকুইসি রেশিও 19.26 এবং আইসিআইএস দেখছি 18.34। তো তোমরা ইচ্ছা করলে এইভাবে কম্প্যারিজনগুলো দেখে নিতে পারো এই চার্ট থেকে, এই ওয়েবসাইট থেকে ticker.finology-তে যাবে, গিয়ে সেখানে গিয়ে সার্চ করবে, করে সেখানে তোমার ব্যাঙ্কগুলো এবং পির ব্যাঙ্কের কম্প্যারিজন, মানে একটা অন্যান্য ব্যাঙ্কগুলোর সঙ্গে কম্প্যারিজন করে দেখে নিতে পারবে। তো আসা যাক ঘটনার মধ্যে, ফার্স্ট ব্যাঙ্ক যেটা আমার কাছে প্রেফারেবল লাগলো সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক। এই মুহূর্তে ফ্যান্টাস্টিকভাবে কাজ করছে, প্রত্যেক রিটার্ন অ্যাসেট বেশি, এনপিএ কনস্ট্যান্টলি কমিয়ে গেছে, এনআইএম বেশি রয়েছে, এবং যাকে বলা হয় কার যথেষ্ট ভালো রয়েছে, অ্যাডভান্স গ্রোথ 18.70 রয়েছে, মানে আলটিমেটলি ফ্যান্টাস্টিক সিচুয়েশনে রয়েছে। এবার আমি চলে আসবো সেকেন্ড ব্যাঙ্কটার ক্ষেত্রে, অর্থাৎ যেখানে মনে করছি পাবলিক সেক্টরে যে ব্যাঙ্কটার কথা, সেই ব্যাঙ্কটা এক বছরে আমরা দেখে নিই। এটা একটি পাবলিক সেক্টর আন্ডারটেকিং ব্যাঙ্ক এবং এটার নাম হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আমাদের ম্যাক্সিমাম রিটার্ন 5378 দিয়েছে, 5 বছর রিটার্ন দেখবো 132% দিয়েছে। 1 বছর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমরা ticker.finology-তে এসেছি, সেখানে দেখছি কোম্পানিটা সম্পর্কে। কাসা দেখো ফ্যান্টাস্টিক রয়েছে, 42% কাসা রয়েছে, আনবিলিভেবল। রিটার্ন অন ইকুইটি 18.05, কনস্ট্যান্টলি আপওয়ার্ড মুভমেন্ট করে চলেছে। রিটার্ন অন অ্যাসেট ফ্যান্টাস্টিক রয়েছে, নেট এনপিএ কমানোর চেষ্টা করে গেছে এবং খুব সুন্দর জায়গা রয়েছে 0.67। এনআইএম কিন্তু খুব ভালো রয়েছে, কিছুটা কম হয়েছিল আগের থেকে কিন্তু পরবর্তীকালে কিন্তু ওরা মুভ করে নিয়েছে। কারও কিন্তু খারাপ নেই 14.68। আশা করব ভবিষ্যতে অ্যাডভান্স কোর্স 7.02, আশা করব ভবিষ্যতে খুব ভালো করবে। আসা যাক থার্ড যে ব্যাঙ্কটার দিকে, ছোট ব্যাঙ্ক। এবার আসা যাক সেখানে যে ব্যাঙ্কটার কথা নিয়ে বন্ধুরা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। এটি একটি স্মল ব্যাঙ্কের মধ্যে একটা ভালো ব্যাঙ্ক এবং ঘটনা হচ্ছে ভবিষ্যতে ব্যাঙ্কটা কিন্তু ভালো করতে পারে। এই মুহূর্তে ব্যাঙ্কটার স্টেবিলিটি, কাসার পার্সেন্টেজ 49% রয়েছে, খুব ভালো কাসার পরিমাণ রয়েছে। এবং যদি দেখো এই মুহূর্তে এনপিএ পরিমাণও কিন্তু অনেকটা কমানোর চেষ্টা করেছে। আমরা যদি সিধা চলে আসি এই সিচুয়েশন, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন এই মুহূর্তে আমরা দেখে নেব
এখানে ছোটো একটা জায়গাতে ছোটো কম্প্যারিজনের মধ্যে চলে আসছি। রিটার্ন অন ইকুইটি রয়ে গেছে 10.44, অ্যাক্সিস ব্যাঙ্ক যেখানে 7.98 রয়েছে। তো এখানে আমরা দেখবো যেটা সেটা হচ্ছে 10.44 আমরা দেখতে পাচ্ছি রিটার্ন অন ইকুইটি। যদি একবার ইয়েস ব্যাঙ্কের সঙ্গে কম্পেয়ার করে নাও তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। 1.95 হচ্ছে রিটার্ন অন ইকুইটি ইয়েস ব্যাঙ্কের, সেখানে 10.44 রয়েছে। এবার রিটার্ন অন অ্যাসেট দেখো, নর্মাল যেটা দেখছি কোটাক ব্যাঙ্কের রয়েছে 2.38, আর এখানে কিন্তু রিটার্ন আছে 1.13। এবার আমি চলে আসবো ডাইরেক্টলি এদের কম্প্যারিজনগুলোর মধ্যে। দেখো, এক নম্বর রিটার্ন অন ইকুইটি মাঝখানে ডাউন হয়েছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু মুভ করে নিয়েছে, যথেষ্ট ভালো। রিটার্ন অন অ্যাসেট ফ্যান্টাস্টিক দিচ্ছে, দেখো 1.13। নেট এনপিএ কিন্তু আস্তে আস্তে কমিয়ে নিয়ে এসছে 0.86-এ, এবং এনআইএম কিন্তু নেট ইন্টারেস্ট মার্জিন যেটা সেটা কিন্তু 5.57। যত ছোটো কোম্পানি তার মধ্যে যথেষ্ট ভালো করছে। কার 16.82। ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওটা কিন্তু তুলনামূলকভাবে কিছুটা কম রয়েছে। এটা যত ইমপ্রুভমেন্ট হবে তত কিন্তু এর ইমপ্রুভমেন্টগুলো বাড়বে। এবার অ্যাডভান্স গ্রোথ দেখো 28%, অ্যান্ড প্রচুর পরিমাণ লোন দিয়ে যাচ্ছে, তাই জন্য আমরা এর গ্রোথ পার্সেন্টেজ দেখছি 28 রয়েছে। সো ফ্যান্টাস্টিক জায়গায় রয়েছে কোম্পানিটা। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের কথা বললাম, এক্সপেক্ট করা যাচ্ছে ভবিষ্যতে কিন্তু ব্যাঙ্কটা খুব উন্নতি লাভ করবে। তো তোমরা এর মধ্যে কোন কোন এর মধ্যে রয়েছে তোমাদের কেনা, এবং কততে কিনেছো, কবে কিনেছো, এইগুলো জানাবে, এবং আশা করছি ভবিষ্যতে এই ব্যাঙ্কটাও কিন্তু খুব ভালো করবে। তো আমরা দেখে নিলাম তিনটে ইন্টারেস্টিং ব্যাংকিং সেক্টরের স্টক। এছাড়া অজস্র স্টক রয়েছে, কিন্তু এই মুহূর্তে এই স্টকগুলো আমার কাছে প্রেফারেবল মনে হয়েছে। তো আশা রাখছি খুব শিগগিরই এইসব স্টকগুলোতে আমরা খুব বড় একটা মুভমেন্ট দেখতে চলেছি।